বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলীয় হানাহানি, বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলা এবং বিরোধী দলের কর্মসূচিতে সরকারি দলের বাধা প্রদানের ঘটনা বহু পুরনো। কিন্তু আধুনিক গণতান্ত্রিক বিশ্বের সাথে মিলিয়ে দেখলে এই সংস্কৃতিগুলো প্রমাণ করে যে আমরা সভ্য সমাজ থেকে অনেক অনেক পিছিয়ে আছি। দেখেন, যে কোনো দেশেই গণ আন্দোলনের পর সেখানে নতুন ব্যবস্থা গড়ে ওঠার একটা সম্ভাবনা তৈরি হয়। পুরনো কাঠামোর নেতিবাচক দিকগুলো দূর হওয়ার একটা প্রতিশ্রুতিও লক্ষ্য করা যায়। আমরা শ্রীলঙ্কাকে এই ক্ষেত্রে একটা আদর্শ উদাহরণ হিসেবে দেখতে পারি। 2022 সালে যে দেশটি খাদ্যের অভাবে ভুগেছে, মানুষ জ্বালানি এবং মৌলিক প্রয়োজন মেটানোর জন্য রাস্তায় লাইনে দাঁড়িয়েছে, গণ অভ্যুত্থানের পর সেই দেশটি এমন কিছু সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে যেখানে এখন পুরনো রাজনৈতিক সংস্কৃতি পুরোপুরি পাল্টে গেছে। যে দুই রাজনৈতিক দল সবসময় শ্রীলঙ্কাকে শাসন করেছে, রাজনীতিতে তাদের প্রভাব অনেকটাই কমে গেছে। প্রধানমন্ত্রী হয়েছে নতুন একজন। ব্যাংক ব্যবস্থায় তারা এমন একটা সংস্কার করেছে যা দেশের মুদ্রাস্ফীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে এনেছে। 4 বছরের মধ্যেই দেশটি বিশ্ব ব্যাংকের উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরেও পেয়েছে। আর এদিকে সরকার পরিবর্তনকারী একটা গণ আন্দোলন বাংলাদেশেও হয়েছে এবং এখানেও কিন্তু সরকারের পতন ঘটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুরনো রাজনৈতিক কালচার পরিবর্তনের আভাস কি আমরা পাচ্ছি? সেই পুরনো নীতি, বিরোধী দলকে দমিয়ে রাখা, বিরোধী দলের সমাবেশে হামলা, স্বাধীন মত প্রকাশে বাধা তৈরি করা, এসব থেকে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা কি বাংলাদেশে তৈরি হচ্ছে? কিংবা রাষ্ট্রের আর্থিক এবং প্রশাসনিক খাতের সংস্কারের কোনো পরিস্থিতিও কি আমরা পাচ্ছি? চলুন এনসিপির উপর বিএনপির সাম্প্রতিক হামলার ঘটনা এবং বিএনপি সরকারের নানান ব্যর্থতা বিশ্লেষণ করে এই পুরো ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি। আর সরকারি দলের টার্গেটে পরিণত হওয়াটা কেন এনসিপির রাজনৈতিক উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটা ইতিবাচক দিক, সেটাও বোঝার চেষ্টা করব আজকের ভিডিও থেকে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। একটা দারুণ তথ্য দিয়ে শুরু করি। গত 29 জুলাই ছোট্ট এক শিশু নাম তাহসিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে। শিশুটি কিছুদিন আগে আর্মি স্টেডিয়ামে তারেক রহমানকে দেখে উচ্ছ্বসিত হয়ে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। ক্যামেরা বন্দী হয় সেই দৃশ্যটি, আর মুহূর্তের মধ্যেই সেই চমৎকার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে জানা যায় শিশুটি মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো এক ছোট্ট ভাই। ঘটনার ধারাবাহিকতায় সেই শিশুটির সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর প্রধানমন্ত্রীর সাথে শিশুটির সাক্ষাতের মুহূর্তটি যখন দেশব্যাপী ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক বাহবা পেতে শুরু করে, সেই সময় আরেকটি শিশুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই শিশুটির নাম আলিফ, বয়স 18। না, এই খবরটা আনন্দের না, আগের খবরটা যতটা আনন্দের এইটা ততটাই কষ্টের। এই খবরে বলা হয় ছাত্রদলের আক্রমণের শিকার হয়ে আলিফের একটা চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। মানে যেই তারেক রহমান ঢাকায় মাইলস্টোনের এক শিশুর সাথে সাক্ষাৎ করে আনন্দঘন মুহূর্ত তৈরি করলেন, সেই তারেক রহমানের দলের ছাত্র সংগঠন ছাত্রদলের আক্রমণে হবিগঞ্জে 18 বছর বয়সী কিশোর আলিফের একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার খবর এলো। আর এই একটি খবরই প্রমাণ করে যে কেন্দ্র থেকে দল হিসেবে বিএনপি নিজেদেরকে যেভাবে প্রেজেন্ট করতে চাচ্ছে, সেইটার সাথে তাদের প্রকৃত অবস্থার পার্থক্যটা আসলে কতটা বিশাল। দেখেন, বিএনপি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের আমলে ব্যাপক নিষ্পেষণের শিকার হয়েছে। হামলা, মামলা এবং নির্যাতনের জের ধরে একটা পর্যায়ে ভাবা হচ্ছিল যে বিএনপির অস্তিত্ব এই বাংলাদেশে হয়তো আর থাকবে না। কিন্তু বিরোধী রাজনৈতিক মতকে অতিমাত্রায় দমন করতে গেলে যে নিজেকেই একসময় দমন হয়ে যেতে হয়, সেটার উদাহরণ আওয়ামী লীগ নিজেই সেট করে গেছে। আর সেই সংকটময় পরিস্থিতির সাক্ষী হয়ে অভ্যুত্থান থেকে উঠে এসে ক্ষমতায় বসেছে বিএনপি। যেসব নেতারা ভেবেই নিয়েছিলেন যে বাকি জীবনটা হয়তো তাদের জেলখানাতেই কেটে যাবে কিংবা বিদেশে পালিয়ে পালিয়ে কেটে যাবে, তারাই এখন দেশের সরকারে বসেছে। ফলে আমরা ভেবেছিলাম যে গণমানুষের নতুন রাজনৈতিক প্রত্যাশা হয়তো এই বিএনপি বুঝতে পারবে। কিন্তু অবস্থা যা চলছে তাতে মনে হচ্ছে বিএনপি তো সেটা বুঝতে পারেনি, বরং অন্ধের মতো যেসব ভুল আওয়ামী লীগ করেছিল সেগুলো রিপিট করে যাচ্ছে। তো প্রথম কাহিনীটা সাম্প্রতিক ঘটনা দিয়ে শুরু করি। দেখেন, জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল এনসিপি অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করে। একে একে বেশ কয়েকটি জেলা তারা কভার করে ফেলে। গত 28 জুলাই তাদের পদযাত্রা এবং সমাবেশ ছিল হবিগঞ্জে। হবিগঞ্জের পদযাত্রায় নেতারা বক্তব্য রাখেন স্বভাবসুলভ ভঙ্গিতে। বিরোধী দলগুলো যেটা করে যে সরকারের সমালোচনা, সেইটা খুব কড়া ভাষায় করেন এনসিপির নেতারা। বিশেষ করে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি তার স্বভাব মতো অতিমাত্রায় সমালোচনা করে ফেলেন। যেই সমালোচনাগুলোর জন্য সাম্প্রতিক সময়ে তিনি নিজেও কিন্তু আবার কিছু মহল থেকে সমালোচিত হচ্ছেন। যাই হোক, সমাবেশ শেষ করে যখন এনসিপির নেতারা ফিরছিলেন, তখন হবিগঞ্জ জেলা প্রশাসক ভবনের সামনের রাস্তায় ছাত্রদলের একটি গ্রুপ
প্রকাশ্যে এসে এনসিপির গাড়ি বহরে হামলা করে। সাংবাদিকদের সামনেই সেই হামলায় সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি আহত হয় আরো অনেক এনসিপির নেতাকর্মীরা। সাংবাদিক সহ সেই সংখ্যাটি গিয়ে দাঁড়ায় 20-এর মতো। আর এই হামলা থেকেই 18 বছর বয়সী আলিফের একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার খবর আসে। দেখেন, বিএনপি অনেক বড় দল, কেন্দ্র থেকে এই দলের তৃণমূল পর্যন্ত কন্ট্রোল করাটা বেশ কঠিন। এইটা বিএনপির একটা বিশাল ব্যর্থতা। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা একটা দলে এমন হওয়াটা বাংলাদেশের মতো দেশে অস্বাভাবিক কিছু না, কিন্তু যখন প্রকাশ্যে ছাত্র দলের নেতাকর্মীরা একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা চালায় এবং বিএনপির সমর্থক এবং কর্মীরা যখন ইনিয়ে বিনিয়ে সেই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, তখন সেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। নিজের দলের সাথে বেইমানি করে সদ্য নিয়োগ পাওয়া বিএনপির এক পরজীবী নেতা রাশেদ খান এই হামলার ঘটনা নিয়ে যেভাবে বৈধতা উৎপাদনমূলক বক্তব্য দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে তিনি পুরনো রাজনৈতিক কালচার ফিরে আসার অপেক্ষায় আছেন। একই সাথে ছাত্রদল এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীরা এই হামলায় কোনো রকম নিন্দা না জানিয়ে বরং এইটা থেকে যেভাবে মজা নেওয়া টাইপ কথাবার্তা বলতেছেন, তাতে প্রমাণ হয় বিএনপি যে ধীরে ধীরে পুরনো বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে, তাতে নেতাকর্মী এবং সমর্থকরা একটুও চিন্তিত না। কিন্তু মনে রাখতে হবে, শাসক যদি নির্যাতকের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে সে যত বড় শাসকই হোক না কেন, তার পতন জনগণের হাতেই হয়। আর আজ যারা নিজেরা অন্যকে আঘাত করে খুশি হয়, কাল তারা নিজেরাই অন্যের আঘাতে আক্রান্ত হয়। দেখেন, আমরা একটা পরমত সহিষ্ণু বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু সাম্প্রতিক লক্ষণগুলো সেই বাংলাদেশের পথে কিন্তু ব্যাপকভাবে অন্তরায়। চলেন এরকম আরো কিছু ঘটনা দেখি। দেখেন, এনসিপির উপর আক্রমণের ঘটনা কিন্তু এবারে প্রথম না। কয়েক মাস আগে ঝিনাইদহ এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর কিন্তু বিএনপির কর্মী সমর্থকরা হামলা করেছিল। সেই সাথে এবারের হামলার পরের দিন যখন হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ডাকলো এনসিপি, সেই বিক্ষোভ সমাবেশে নেতাদের যাওয়ার পথে পুলিশ বাধা প্রদান করে। শ্রীমঙ্গলের রাস্তায় ট্রাক থামিয়ে রেখে এনসিপির নেতাকর্মীদের হবিগঞ্জে যাওয়া আটকে দেওয়া হয়। 3 ধাপে চেষ্টা করেও এনসিপির নেতারা হবিগঞ্জে পৌঁছাতে পারে নাই। এমনকি হামলাকারীদের নামে মামলা করতে গিয়েও পুলিশের অসহযোগিতার মুখে পড়ে এনসিপির নেতাকর্মীরা। মানে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা ছোট্ট একটা দলকে থামানোর জন্য এত আয়োজন বিএনপির, আর বিরোধী দলকে দমন করার এই চেষ্টা নিশ্চয়ই ভালো কোনো লক্ষণ না। তবে বিএনপির দিক থেকে এই ধরনের আচরণ কেন এনসিপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভালো, সেটাও আমাদেরকে দেখতে হবে। আর সেই আলোচনায় যাওয়ার আগে ছোট্ট করে একটু আলোচনা করি যে নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত বিএনপি আসলে কি কি ভুল করেছে, মানে সরকারের মূল ব্যর্থতাগুলো আসলে কি কি ছিল। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে বিএনপির একটা কমন অভিযোগ ছিল যে মব সন্ত্রাসে দেশটা শেষ হয়ে যাচ্ছে, এবং ক্ষমতায় এসেই তারা বড় গলায় ঘোষণা দেয় যে দেশে কোনো মব থাকবে না। কিন্তু ডেইলি স্টারের প্রতিবেদন বলছে 2026 সালের প্রথম 4 মাসে 132টি গণপিটুনির ঘটনায় অন্তত 71 জন নিহত হয়েছে। মার্চ এবং এপ্রিলে দেশে 605টি খুন, 196টি অপহরণ এবং 294টি ছিনতাই আর 90টি ডাকাতির ঘটনা ঘটেছে। মানে প্রশাসনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেশের শৃঙ্খলা ফেরাতে সরকার এখনো মারাত্মকভাবে ব্যর্থ। দেশের আর্থিক খাতে সংস্কারের জন্য যে র্যাপিড কিছু সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, সেই রকম কিছু এখন পর্যন্ত দৃশ্যমান হয় নাই। শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান পরবর্তী সরকার ক্ষমতায় এসেই ব্যাংকিং খাত সংস্কারে বিশেষ উদ্যোগ নিয়েছিল। তারা আইন করে কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীন করে দিয়েছিল, সেটা পরবর্তী সরকারও বজায় রেখেছে। কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার ব্যাংক এবং আর্থিক খাত নিয়ে যেসব সিদ্ধান্ত এবং সংস্কারের উদ্যোগ নিয়েছিল, সেগুলো বিএনপি সরকার এসে বাতিল করে দিয়েছে। মবের মুখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দিয়ে একজন ব্যবসায়ীকে বসানো হয়েছে, যিনি মুদ্রা ছাপানো আর পোশাক শিল্প খাতের ঋণ দেওয়া ছাড়া আর তেমন দৃশ্যমান কিছুই এখনো পর্যন্ত করতে পারেননি। আর ব্যাংকিং খাতের সম্ভাব্য সংস্কারের সম্ভাবনা না দেখতে পেয়ে আইএমএফ তার ঋণের কিস্তি পর্যন্ত কিন্তু বন্ধ করে দিয়েছে। এর সাথে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসতেছে চাঁদাবাজি এবং ছিনতাইয়ের বিভিন্ন চিত্র। অফিসে ঢুকে চাঁদাবাজি, বাসায় ঢুকে চাঁদাবাজি, অস্ত্রের মুখে চাঁদাবাজি, এইসব ঘটনা এইটাই প্রমাণ করে যে বিএনপি সরকার এখন পর্যন্ত দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে বলা যায় পুরোপুরি ব্যর্থ। আবার জুলাই সনদ এবং গণভোটের ব্যাপার নিয়ে নির্বাচনের আগে একরকম বক্তব্য এবং পরে আরেক রকম বক্তব্য তরুণ সমাজের মধ্যেও বিএনপিকে নিয়ে একটা প্রশ্ন তৈরি করেছে। কিন্তু জুলাই সনদ এবং সংবিধান সংস্কার ইস্যুকে প্রত্যাখ্যান করে বিএনপি এখন পর্যন্ত এমন কিছুও জনগণকে দিতে পারে নাই যেটা দেখে মানুষ খুশি থাকবে। মানুষ প্রতিবাদ না করে চুপচাপ আছে, কারণ আগের ভয়ের রাজনীতিটা বেশ কিছু জায়গায় ফিরে এসেছে, যেটা
কোনোভাবেই ইতিবাচক কোনো খবর না। আর হ্যাঁ, আমি আবার অযৌক্তিকভাবে কিছু প্রত্যাশা করতেও নারাজ। আমি জানি যে বাংলাদেশের মতো আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা একটা দেশে, যেখানে জনগণের রাজনৈতিক সচেতনতা নেই বললেই চলে, যে দেশে মানুষ টাকার বিনিময়ে ভোট দেয় এবং নেতারা দুর্নীতি করবে এটাই মানুষ বিশ্বাস করে, সেই দেশে এত দ্রুত সবকিছুর পজিটিভ পরিবর্তন প্রত্যাশা করা আসলে ঠিক না। কিন্তু কষ্ট লাগে তখন যখন দেখি বিশ্ববিদ্যালয়ে পাশ করা একজন ছাত্রদল নেতার চিন্তা ভাবনা আর তৃণমূলের পড়াশোনা শেষ করতে না পারা একজন ছাত্রদল নেতার চিন্তা ভাবনা একদম মিলে যায়। আবার যখন দেখি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও দলীয় অন্ধ অনুকরণটা সেই পুরনো দিনের মতোই রয়ে গেছে তখন। যাই হোক, বিএনপি যেভাবে তার পারফরমেন্স দেখাচ্ছে এইভাবে চলতে থাকলে আসলে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থাকাটা কঠিন হবে। ক্ষমতায় টিকে থাকতে তাকে হাসিনার পদ্ধতিই কিন্তু অবলম্বন করতে হবে। আর হাসিনার পদ্ধতি যে একটা ভুল পদ্ধতি সেইটা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। কারণ হাসিনা যেইভাবে সকল ক্ষমতাকে এক জায়গায় নিয়ে ব্যাপক কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল, সেই কর্তৃত্ববাদী হয়ে ওঠার সক্ষমতা সম্ভবত বিএনপির কিছুটা কম আছে। এখন কথা হচ্ছে, সরকারি দলের নেতাকর্মীদের হামলার শিকার হওয়াটা কিভাবে এনসিপির জন্য লাভজনক। দেখেন, সংসদে কাগজে কলমে বিরোধী দল কিন্তু জামাতে ইসলাম, কিন্তু শুরু থেকেই জামাত ইসলামের শরিক দল এনসিপি মাত্র 6টা আসন নিয়েই যেই আচরণ প্রদর্শন করতে শুরু করেছে, তাতে মনে হচ্ছে যে সংসদের আসল বিরোধী দল আসলে এনসিপি। সরকারি দলের কঠোর সমালোচনা, সংসদে জ্বালাময়ী ভাষণ ইত্যাদি নানান জায়গায় বিরোধিতার স্পষ্ট ছাপ রেখে যাচ্ছে এনসিপি। অন্যদিকে মূল বিরোধী দল জামাত ইসলাম সংসদে তাদের পারফরমেন্স শো করতে পুরোপুরি ব্যর্থ। যে কোনো জাতীয় ইস্যু নিয়ে জনমত সৃষ্টি করতেও জামাত ব্যর্থ। সরকার হিসেবে বিএনপি বিরোধী দল থেকে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জই ফেস করে নাই, বরং সরকারের জন্য কিছুটা হলেও চ্যালেঞ্জ তৈরি করতেছে মূলত ওই এনসিপি। খেয়াল করেন, নির্বাচনের সময় যেই কয়েকটা আসন নিয়ে দেশব্যাপী সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, সেই আসনগুলোর কয়েকটাতে প্রার্থী ছিল কিন্তু এনসিপি থেকে। রমজান মাসে নাসিরউদ্দিন পাটোয়ারির 30 দিনে 30টি মসজিদে তারাবি নামাজ আদায়ের যে প্রজেক্ট নিয়েছিল, সেইটাও ব্যাপকভাবে জনসংযোগ ঘটিয়েছিল। এরপর জেলায় জেলায় জুম্মা নামাজ পড়ার যে প্রজেক্ট এবং সীমান্তবর্তী জেলা ভিজিটের যে কর্মসূচি, সেটাও কিন্তু ব্যাপক সাড়া ফেলেছিল। আর এখন এনসিপির সবচেয়ে বড় কর্মসূচি দেশব্যাপী জুলাই পদযাত্রাও কিন্তু সারা দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। আর এই পদযাত্রা কর্মসূচিতে হামলা করার মাধ্যমে বিএনপি প্রমাণ করে ফেললো যে তাদের প্রধান রাজনৈতিক প্রতিযোগী আসলে জামাত না, বরং এনসিপি। বিএনপির মতো একটা বৃহৎ দল যাদের সারা দেশে সাংগঠনিক শক্ত ভিত্তি আছে, তারা যদি এনসিপিকে তাদের প্রধান প্রতিপক্ষ মনে করে, তবে এইটা কিন্তু এনসিপির জন্য ব্যাপক প্লাস পয়েন্ট। কারণ একটা সময় বাংলাদেশের রাজনৈতিক মারামারি হইতো শুধু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, এবং এই দুইটা দল ছিল একে অপরের প্রতিপক্ষ। মানুষও কিন্তু তখন বাইনারি চিন্তাতে অভ্যস্ত ছিল। ভোট দেওয়ার সময় তারা এই দুইটা দলকেই মাথায় রেখেছে, হয় এইটা না হয় ওইটা। আর আওয়ামী লীগের পতনের পর সেই একটা জায়গায় একটা গ্যাপ তৈরি হয়, আর গ্যাপ পূরণের জন্য একটা ভালো সংখ্যক মানুষ এবার জামাত ইসলামকে ভোট দিয়েছিল। কিন্তু ইতিমধ্যেই জামাত প্রমাণ করে ফেলেছে যে তারা বাংলাদেশের রাজনীতিতে সেই বাইনারি সিস্টেমে ঢুকতে মোটামুটি অক্ষম। আর সেই গ্যাপের জায়গায় এখন এনসিপির ঢুকে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। হবিগঞ্জের হামলার মধ্য দিয়ে মানুষ এখন বিএনপি এবং এনসিপিকে মুখোমুখি অবস্থায় রেখে আলোচনা করছে। এই রেস যতদিন থাকবে ততদিন সরকার এবং বিরোধী দল হিসেবে মানুষের মুখে মুখে আলোচিত হবে বিএনপি এবং এনসিপির নাম। অবচেতন মনেই মানুষের মধ্যে বিরোধী দল হিসেবে জায়গা করে নেবে এনসিপি। আর হবিগঞ্জের মতো ঘটনা যদি আরো দুই একটা জায়গায় বিএনপি ঘটায়, তবে সেইটা এনসিপিকে বিরোধী দল হিসেবে মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে দেবে। আর বাংলাদেশে যদি কোনো দল প্রকৃতপক্ষে শক্ত বিরোধী দল হয়ে উঠতে পারে, তবে তার কিন্তু সরকারি দল হয়ে ওঠার চান্সও অনেক বেশি। আবার এই জায়গায় এনসিপির সামনে আরেকটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে তাদের শরিক দল এবং সংসদের বিরোধী দল জামাত ইসলাম এমন একটা আচরণ প্রদর্শন করতেছে যে তারা সংসদের লিখিত বিরোধী দল হয়েই সর্বোচ্চ সন্তুষ্ট। পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার জন্য জনমত তৈরি করতে যা যা করার দরকার, সে ধরনের কার্যক্রম তারা খুব একটা করছে না। এবং এর মধ্যে আবার ধর্মীয় লেবাসের থেকে চরিত্রগত বিভিন্ন কেলেঙ্কারি নিয়েও এই দলটা বেশ চাপের মুখে পড়েছে, যেটা মানুষকে জামাত বিমুখী করছে। ফলে মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটা পর্যায়ে আছে। আর মুখ ফিরিয়ে কাদের দিকে নেবে? রাজনৈতিকভাবে আলোচনায় থাকা এনসিপির দিকে। আবার বিএনপির পক্ষ থেকেও কিন্তু এনসিপিকে যে বিরোধী দল হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটাও কিছু ক্ষেত্রে আবার বোঝা যায়। যাই হোক, এখন দেখা যাক যে আসলে কি হয়। রাজনীতিকে আসলে কখনোই অনুমান দিয়ে ব্যাখ্যা করা যায় না। রাজনীতি সবসময় কাঠামো ফলো করে আগায়ও না। তাই অনিশ্চিত ভবিষ্যতের অনিশ্চিত রাজনীতি দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। চলুন দেখতে থাকি।